প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। দেখো, তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা অলরেডি জেনে গেছো তোমরা যখন ক্লাস 11-এ ভর্তি হবে সম্পূর্ণভাবে তোমাদের নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে এবং সংসদ থেকে অলরেডি কিন্তু তোমাদের সিলেবাস জানিয়েও দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের ইতিহাস সিলেবাসে কি কি বিষয় রয়েছে, পাশাপাশি তোমরা যারা এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে চাও তোমরা কোন বইটা ফলো করলে এই সিলেবাসটা কভার করতে পারবে, সমস্তটাই আজকের ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করে দেবো। দেখো, বোর্ড কিন্তু একসঙ্গে ক্লাস 11 এবং ক্লাস 12 এর সিলেবাস পাবলিশ করেছে। তোমরা যারা এই বছর মাধ্যমিক দিয়েছো, তোমরা যখন 11-এ ভর্তি হবে নতুন সিলেবাস পড়বে, পাশাপাশি যখন ক্লাস 12-এ ভর্তি হবে তখনও নতুন সিলেবাস পড়বে। তোমাদের কোশ্চেন প্যাটার্নের একটা পরিবর্তন এসেছে, পাশাপাশি তোমাদের পরীক্ষা পদ্ধতির একটা পরিবর্তন এসেছে। তোমরা ক্লাস 11-এ দুটো সেমিস্টার দিবে, পাশাপাশি যখন ক্লাস 12 উঠবে তখনও তোমাদের দুটো সেমিস্টার দিতে হবে এবং এই সেমিস্টারের জন্য তোমরা সময় পাবে 6 মাস। প্রথম সেমিস্টার যেটা হবে সেটা তোমাদের অক্টোবর নভেম্বরের দিকে হবে এবং দ্বিতীয় সেমিস্টারটা মার্চ মাসে হবে। তবে একটা জিনিস জেনে রাখবে, প্রথম সেমিস্টার তোমরা জানো নিশ্চয়ই যে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় সেমিস্টারে তোমাদের বড় কোশ্চেন থাকবে। দেখো, আজকে শুধুমাত্র ক্লাস 11-এর সিলেবাসটা আলোচনা করব এবং ক্লাস 12টা পরে আলোচনা করে দেব, ঠিক আছে? দেখো, খুব ভালো করে সিলেবাসটা বুঝে নাও। তোমাদের প্রথম সেমিস্টার অর্থাৎ প্রথম তোমাদের 40 নম্বরে যে এমসিকিউ পরীক্ষা হবে তার একটা সিলেবাস দেওয়া হয়েছে, পাশাপাশি দ্বিতীয় সেমিস্টার যেখানে তোমাদের 40 নম্বরে বড় কোশ্চেন থাকবে তারও একটা আলাদা সিলেবাস দেওয়া রয়েছে। এবার তোমাদের যে সিলেবাসটা পাবলিশ করা হয়েছে 11-এর জন্য সেটা অনেকটাই পুরনো সিলেবাসের মতো, সামান্য কিছু হয়তো পরিবর্তন এসেছে, তবে বলতে পারি আমরা 90% পুরনো সিলেবাসই রয়ে গেছে। কিন্তু ক্লাস 12-এরটাই বেশ কিছু জায়গায় পরিবর্তন এসেছে, যখন আলোচনা করব তোমরা সেটা দেখতে পাবে। এবার দেখো, সিলেবাসটা একটু আলোচনা করে দিই। তার আগে একটা কথা বলি, তোমাদের 80 নম্বরের রিটেন এক্সাম দেওয়ার পাশাপাশি কিন্তু 20 নম্বরের প্রজেক্ট রয়েছে। আমি কিন্তু এখানে প্রজেক্টের বিষয়টা আনছি না, শুধু তোমাদের সিলেবাসটা ডিসকাস করে দিচ্ছি। দেখো, চলে আসি প্রথম সেমিস্টার যেটা তোমাদের অক্টোবর নভেম্বরের দিকে হবে। সেখানে তোমাদের 3টে ইউনিটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 3টে ইউনিট বা 3টে অধ্যায় বলতে পারো পড়াশোনা করতে হবে। প্রথম অধ্যায় যেটা রয়েছে, যেটা আগেও ছিল, ইতিহাস চেতনা। এই ইতিহাস চেতনা অধ্যায়ে আমাদের কি পড়তে হবে? যুগ বিভাজন, অর্থাৎ প্রাচীনকালের ইতিহাসকে আমরা কিভাবে ভাগ করতে পারি, যেমন প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি বা হিস্টোরিক এজ, এই ভাগগুলো সম্পর্কে পড়তে হবে। পাশাপাশি তাম্রপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, এই সমস্ত যুগগুলো সম্পর্কে পড়তে হবে। ইতিহাসের আদি উপাদান, প্রাচীনকালের ইতিহাস জানার জন্য আমাদের কি কি উপাদানের প্রয়োজন রয়েছে, যেমন কোনো আর্কিটেকচার হতে পারে, কোনো মনুমেন্ট হতে পারে, কোনো প্রাচীন লিপি হতে পারে, কোনো ধাতুর অস্ত্রশস্ত্র হতে পারে, পাথরের টুকরো হতে পারে, যে কোনো কিছুই কিন্তু ইতিহাসের উপাদান। পাশাপাশি পড়তে হবে ইতিহাস রচনায় ইন্দো পার্সিক ঐতিহ্য। বিশেষ করে এই ইন্দো পার্সিক ঐতিহ্যটা ভারতের মধ্যযুগের ইতিহাস রচনায় খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। সেই সমস্ত বিষয়গুলো পড়তে হবে এবং সবশেষে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইতিহাসের কাল চেতনা। দেখো, ইতিহাসকে কিন্তু আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, এক একটা দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে এক এক ভাগে ভাগ করা যায়। যেমন ধরো, ঐতিহাসিকরা একরকম ভাগ করেছেন, ব্রিটিশরা ভারতের ইতিহাসকে একরকম ভাগ করেছে, ভারতের বিভিন্ন ধর্মশাস্ত্র যেগুলো রয়েছে সেগুলো আবার ইতিহাসকে একরকম ভাবে ভাগ করেছে, আবার মুসলিমদের ধর্মশাস্ত্র একরকম ভাগ করেছে, খ্রিস্টানদের ধর্মশাস্ত্র একরকম ভাগ করেছে। বিভিন্ন ভাগে কিন্তু ইতিহাসকে যুগকে ভাগ করা হয়। তো এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে। আর এই পুরো টপিকগুলোই কিন্তু পুরনো যুগে মানে পুরনো সিলেবাসেও ছিল, সেইগুলোই দেওয়া রয়েছে। ইউনিট 2 যেখানে পড়তে হবে সাম্রাজ্য। এই সাম্রাজ্যের এখানে আমাদের কি কি পড়তে হবে? দেখো, সাম্রাজ্যের যুগের পরিচয়, অর্থাৎ ইতিহাসের কোন সময়কালটায় এই যে সাম্রাজ্যের বিস্তারটা ঘটেছিল, কেন ঘটেছিল, এই সমস্তগুলো পড়তে হবে। আর যেটা পড়তে হবে সেটা হচ্ছে রোমান সাম্রাজ্য। এই রোমান সাম্রাজ্য সম্পর্কে আমাদের একটু ডিটেলস পড়তে হবে, যে রোমান সাম্রাজ্য কিভাবে গড়ে উঠলো, এদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, এদের সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়তে হবে। সঙ্গে পড়তে হবে
উপমহাদেশীয় সাম্রাজ্যের সঙ্গে রোমান সাম্রাজ্যের কি সম্পর্ক ছিল সেই দিকটাও আমাদের পড়তে হবে। আর একটা টপিক পড়তে হবে যেটা পুরনো সিলেবাসেও ছিল, দাস ব্যবস্থা। এই দাস ব্যবস্থা কিভাবে গড়ে ওঠে, দাস ব্যবস্থা কিভাবে গ্রিক এবং রোমান সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে সচল রেখেছিল, বা এই দাস ব্যবস্থার বা দাস প্রথার সাম্রাজ্যের উপর কি প্রভাব পড়েছিল সেই বিষয়টা পড়তে হবে। এবার আসি ইউনিট 3। ইউনিট 3তে আমাদের রয়েছে শাসনের ধারণা। এখানে আমাদের দেখতে হবে জনপদ এবং মহাজনপদ। আমাদের ভারতবর্ষে যখন বৈদিক যুগ প্রায় শেষ, সেই সময় বেশ কিছু ছোট ছোট সাম্রাজ্য বলা যাবে না, গোষ্ঠী গড়ে উঠেছিল, যেগুলোকে আমরা জনপদ বলতে পারি। পরবর্তীকালে সেই গোষ্ঠীগুলো একত্রিত হয়ে একটা শহর আকারে গড়ে ওঠে, যেটাকে মহাজনপদ বলা হয়। এরকম 16টা মহাজনপদ কিন্তু ভারতবর্ষে আমরা পাই। তো এইগুলো সম্পর্কে পড়তে হবে যে কিভাবে গড়ে উঠেছিল, এই মহাজনপদ গুলো কোথায় কোথায় গড়ে উঠেছিল, এদের রাজা কারা ছিল, বা কোনটা সব থেকে শক্তিশালী জনপদ ছিল, সেই জিনিসগুলো দেখতে হবে। পাশাপাশি দেখতে হবে সাম্রাজ্যের সংজ্ঞা কি, বা সাম্রাজ্য বলতে আমরা কি বুঝি, রাজতন্ত্রের সঙ্গে সাম্রাজ্যের সম্পর্ক কি, এবং বেশ কিছু প্রাচীনকালের সাম্রাজ্যগুলো সম্পর্কে জানতে হবে, যেমন মৌর্য সাম্রাজ্য, ম্যাসিডোনীয় সাম্রাজ্য, চোল সাম্রাজ্য। চোল সাম্রাজ্য ভারতে গড়ে উঠেছিল, মৌর্য সাম্রাজ্য ভারতে গড়ে উঠেছিল। চোল ছিল দক্ষিণ ভারতের একটা বৃহত্তম সাম্রাজ্য, যেটা কিন্তু আগে সিলেবাসে ছিল না, সেটাকে ইনক্লুডেড করা হয়েছে। সঙ্গে পড়তে হবে রোমান সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, এবং পাশাপাশি মুঘল এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্য সম্পর্কে পড়তে হবে। তো এই ছিল ইউনিট 3-র সিলেবাস। বোঝা গেছে? এবার দেখো এই সাম্রাজ্যের মধ্যে কি কি পড়তে হবে, যে সাম্রাজ্যগুলো কিভাবে গড়ে উঠেছিল, সাম্রাজ্যের বৈশিষ্ট্য কি ছিল, প্রধান শাসক কারা ছিল, সাম্রাজ্যের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, সাম্রাজ্যের সাংস্কৃতিক পরিচয় কি পাওয়া যায়, এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে। এছাড়া ধরো প্রশ্ন আছে মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের পার্থক্য কি, এই জিনিসগুলো দেখতে হবে। এবার দেখো এই অধ্যায়গুলো যেহেতু এমসিকিউ করা হয়েছে, অনেকে হয়তো ভাববে আমি 200 এমসিকিউ পড়ে নেব কোনো একটা বই থেকে, আমার কিন্তু হয়ে যাবে। দেখো যেহেতু এমসিকিউ করা হয়েছে, আমরা কিন্তু বেছে কুচে একদম পড়তে পারবো না, আমাদের পুরো জিনিসটাই রেডি করতে হবে। প্রশ্ন কিন্তু অনেক ভেতর থেকে দেওয়া যেতে পারে যেগুলো তুমি বুঝতেই পারবে না, সেরকম টাইপের প্রশ্ন কিন্তু এবার হবে। তাই বারবার বলছি প্রতিটা অধ্যায় ধরে ধরে ভেতর থেকে কি কি পড়া রয়েছে, সিলেবাস ধরে ধরে সেগুলো পড়বে, তবেই কিন্তু এমসিকিউতে ভালো স্কোর করতে পারবে। এবার দেখো, আচ্ছা এই জিনিসটা একটু ভাগ করা হয়েছে তোমাদের, এই যে 3টে ইউনিট বলা হয়েছে সেটাকে আবার ভাগ করা হয়েছে। যেমন প্রথম ইউনিট থেকে তোমাদের বলে দেওয়া হয়েছে 10 নম্বরের কোশ্চেন থাকবে, অর্থাৎ 10টা এমসিকিউ থাকবে। দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের থাকবে 15টা এমসিকিউ, এবং তৃতীয় ইউনিট থেকে থাকবে 15টা এমসিকিউ। বোঝা গেছে? প্রথম ইউনিট থেকে 10টা, দ্বিতীয় ইউনিট থেকে 15টা, এবং তৃতীয় ইউনিট থেকে 15টা, টোটাল 40 নম্বরে এমসিকিউ থাকবে। এই জায়গায় কোনো অথবা থাকবে না। বোঝা গেছে? চলো এবার চলে আসি দ্বিতীয় সেমিস্টার। দ্বিতীয় সেমিস্টারে আমাদের কি কি পড়তে হবে, আর দ্বিতীয় সেমিস্টারে কিন্তু তোমাদের বড় কোশ্চেন হবে, শুধু যে 8 নম্বরের কোশ্চেন তা নয়, ভাঙা কোশ্চেনও থাকবে, কিন্তু বড় কোশ্চেন হবে। দ্বিতীয় সেমিস্টারের প্রথম ইউনিট বা 4 নাম্বার ইউনিট বলতে পারো তোমরা, সেখানে আমাদের পড়তে হবে রাষ্ট্রের প্রকৃতি বা ধারণা। এখানে রয়েছে অর্থশাস্ত্র সম্পর্কে আমাদের জানতে হবে, কৌটিল্যের অর্থশাস্ত্র। সেই অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রকে কিভাবে সংজ্ঞায়িত করেছে সেই বিষয়টা জানতে হবে। জিয়াউদ্দিন বরনির ফতোয়া ই জাহাঙ্গীরি বা জাহানদিরি, জিয়াউদ্দিন বরনির ফতোয়া ই জাহানদিরি গ্রন্থে রাষ্ট্রের ব্যাপারে কি বলা রয়েছে সেটা পড়তে হবে। দিল্লির যে সুলতান সাম্রাজ্য ছিল সেটা দেখতে হবে। গ্রিক ও রোমান সাম্রাজ্য সম্পর্কে আমাদের পড়তে হবে, এবং টমাস ক্রমওয়েলের আধুনিক রাষ্ট্রচিন্তার যে মতবাদ সেইটা কিন্তু পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, টমাস ক্রমওয়েলের আধুনিক রাষ্ট্রচিন্তার মতবাদ, সেটা কিন্তু আমাদের পড়তে হবে। পাশাপাশি পারস্য এবং স্যাট্রাপস সাম্রাজ্য সম্পর্কেও দেখতে হবে। এছাড়াও চীনের ম্যান্ডারিন সাম্রাজ্য পড়তে হবে, এবং ইকতাদার প্রথা এবং মনসবদার প্রথা সম্পর্কে জানতে হবে। ইকতা ছিল ভারতের সুলতান সাম্রাজ্যের সময়, এবং মনসবদার ছিল মুঘল সাম্রাজ্যের সময়। এই দুটো প্রথা সম্পর্কেও কিন্তু পড়তে হবে। চলে আসি ইউনিট 5।
ইউনিট 5 এ আমাদের কি কি পড়তে হবে? এখান থেকে পড়তে হবে ঐতিহ্যের পরিবর্তন, যেমন ক্রুসেড বা ধর্মযুদ্ধ সম্পর্কে পড়তে হবে, এবং সেই সময় ইউরোপের যে পেন্টিং, শিল্প, স্থাপত্য সেইগুলো সম্পর্কে আমাদের দেখতে হবে। পাশাপাশি রেনেসাঁস সম্পর্কে পড়তে হবে বা নবজাগরণ সম্পর্কে পড়তে হবে, এবং বেশ কিছু ধর্মীয় আন্দোলন সম্পর্কে দেখতে হবে, যেমন ইউরোপের ক্যাথলিক এবং প্রোটেস্টান্ট আন্দোলন, এগুলো খ্রিস্টান ধর্মের আন্দোলন, ক্যাথলিক এবং প্রোটেস্টান্ট আন্দোলন, সুফি আন্দোলন, এটা ইসলাম ধর্মের সুফি আন্দোলন, ভক্তি আন্দোলন, কনফুসিয়াস আন্দোলন, এটা চীনের কনফুসিয়াস আন্দোলন, এবং সিন্ডো আন্দোলন, এইগুলো সম্পর্কে আমাদের দেখতে হবে। চলে আসি ইউনিট 6। ইউনিট 6 এ আমাদের রয়েছে দিগন্তের প্রসার, যেটা পুরনো সিলেবাসেও ছিল। এখান থেকে আমাদের আধুনিক বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, বা আধুনিক বিজ্ঞানের উৎপত্তি কিভাবে এলো বা কিভাবে তৈরি হলো আধুনিক বিজ্ঞান সেটা দেখতে হবে। আধুনিক জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে দেখতে হবে, জ্যোতির্বিদ্যা কিভাবে ধীরে ধীরে বিস্তার লাভ করলো, কোপারনিকাস থেকে, গ্যালিলিও থেকে, রজার আইজাক নিউটন থেকে কিভাবে জ্যোতির্বিদ্যার বিস্তার লাভ করছে সেই জিনিসগুলো দেখতে হবে। এবং এই সময়তেই কিছু বৈজ্ঞানিক আবিষ্কারগুলো সম্পর্কে দেখতে হবে। এছাড়াও ভৌগোলিক প্রসার, কিভাবে বিভিন্ন দেশে নৌকার প্রসার ঘটলো, বিভিন্ন সাম্রাজ্যের প্রসার ঘটলো, বিভিন্ন ইউরোপের যে দেশগুলো ছিল তারা তোমার জাহাজ নিয়ে বিভিন্ন পৃথিবী ঘুরতে বেরিয়ে পড়লো, বিভিন্ন দেশ আবিষ্কার করলো, দেশের নাম দিল নতুন নতুন, সেই জিনিসগুলো দেখতে হবে। এবং প্রযুক্তির অগ্রগতি, কৃষি শিল্প এই সময় বিস্তার লাভ করেছিল, তোমার ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটলো সেই সময় যে সমস্ত যন্ত্রপাতি আবিষ্কার হলো, তো সেই সমস্ত ব্যাপারগুলো দেখতে হবে। তো এই ছিল তোমাদের টোটাল সিলেবাস। এই জিনিসটা একটু বলে দিই, এখানে করে তোমাদের যে রাষ্ট্রের প্রকৃতি বলা হয়েছে 4 নাম্বার ইউনিটে, সেখান থেকে থাকবে 15 নাম্বারে কোশ্চেন। 5 নাম্বার ইউনিট যেখানে যে ঐতিহ্য পরিবর্তন, সেখান থেকে থাকবে 10 নাম্বারের প্রশ্ন, এবং দিগন্তের প্রসার থেকে থাকবে 15 নাম্বার কোশ্চেন, মোটে 40 নাম্বার। তো এই ছিল তোমাদের 80 নাম্বারের সিলেবাস। এবার দেখো তোমাদের হাতে কিন্তু সময় খুব একটা বেশি পাবে না। কারণ কি? কারণ দেখো তোমাদের রেজাল্ট এই মুহূর্তে বেরাচ্ছে না, কারণ ভোট পড়ে গেল। তোমাদের ভোটের পরে রেজাল্ট বেরাবে, এবং রেজাল্ট বেরানোর পরে পরে কিন্তু হাতে খুব অল্প সময় পাবে ফার্স্ট সেমিস্টারটার পড়াশোনার জন্য। তাই তোমাদের বলবো ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা তোমরা এখন থেকে শুরু করে দাও, এখন থেকে শুরু করে দাও। এবার অনেকে বলতে পারো বই তো বের হয়নি, তো আমরা কি পড়বো? তার জন্য তোমাদের বলে রাখি, দেখো আমাদের পুরনো যে বইটা ছিল বা পুরনো সিলেবাসের যে বইটা ছিল, ছায়া প্রকাশনীর ভারত ও বিশ্বের ইতিহাস, জীবন মুখোপাধ্যায়ের লেখা, এই বইটা তোমরা জোগাড় করতে পারো, এবং এই বইটা জোগাড় করে তোমরা পড়াশোনা শুরু করতে পারো। কারণ দেখো সিলেবাস প্রায় একই রকম, তোমাদের কি বললাম 90 থেকে 95% সিলেবাস একই রকম রাখা হয়েছে। তো এই বইটা তোমরা নিয়ে নাও, এবং সিলেবাসে যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো বেছে বেছে পড়া শুরু করে দাও। প্রথমে রয়েছে ফার্স্ট ইউনিট, দেখো এখান থেকে ইতিহাস চেতনা এই জিনিসটা রেডি করো তোমরা। সাম্রাজ্যের পুরো টপিকগুলো তোমরা কিন্তু এই বইয়ে পেয়ে যাবে। তো অল্প অল্প করে রেডি করো, পড়াটাকে এগিয়ে নিয়ে যাও, দেখবে তাহলে প্রথম পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আর তোমাদের 11-এর যে কোশ্চেন হবে সেটা কিন্তু স্কুল থেকেই করা হবে, তাই চাপটা একটু কম থাকবে। কিন্তু ক্লাস 12-এর কোশ্চেনটা বোর্ড থেকে করা হবে। এবং দেখো প্রথম যে তোমাদের থার্ড সেমিস্টার ক্লাস 12-এ, তখন কিন্তু এমসিকিউ, বড় কোশ্চেন তো আমরা লিখতে পারি সবাই, এমসিকিউ আমরা কিন্তু আটকে যাব যদি খুব ভালো করে সিলেবাস না পড়ি। তাই বারবার বলছি পুরো সিলেবাসটা কিন্তু এবার তোমাদের ধরে ধরে পড়তে হবে। যে 200 কোশ্চেন পড়ে নেব বা 300 কোশ্চেন রেডি করব তাহলে আমি এমসিকিউ কমন পেয়ে যাব, সেটা কিন্তু আর হচ্ছে না। পাশাপাশি কিন্তু একটা পরিবর্তন আসছে সিলেবাসে ক্লাস 12-এর ক্ষেত্রে। 11টা তোমরা রেডি করো, 12-এ যখন আসবে তখন আমি ডিটেলসে তোমাদের বলে দেবো সমস্তটা। তো আশা করি সমস্তটা বুঝতে পেরেছো। চ্যানেলটা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ দেখো এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের ক্লাস আমি শুরু করাবো। একদম ধরে ধরে টপিক ধরে ধরে ক্লাস চলবে, একটা একটা টপিক ধরবো এবং সেটাই আমরা আলোচনা করব, সেইভাবেই ক্লাসগুলো চলবে। আশা করি ক্লাসের মধ্যে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে থাকবে যদি ক্লাসগুলো ঠিকঠাক করো। তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং পারলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিও যাতে অনেকে জানতে পারে বিষয়গুলো এবং তারাও যাতে ক্লাসটা খুব ভালো করে করতে পারে।